সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় জঙ্গিবাদ মোকাবেলা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব আব্দুর রশিদ, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার জনাব মোহাম্মদ জমির, এবং রয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক তদন্ত জনাব নূর খান লিটন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের এই আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার 11 বছরে শেষ হয়নি বিচার কাজ। সাক্ষী হাজির না হওয়ায় কারণ বলছেন আইনজীবীরা। মদতদাতাদের গ্রেপ্তারের তাগিদ। নিখোঁজের তালিকায় থাকা ওয়াকি চৌধুরী শরিয়া আইন নিয়ে পড়ছেন তুরস্কে। দাবি পরিবারের। আটক 4 নারী জেএমবি সদস্যের 5 দিন করে রিমান্ড। নাগরিক সুবিধা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হবে, গড়ে তোলা হবে আরও নতুন নতুন বিভাগ, বললেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেয়া হবে না, জানালো মন্ত্রণালয়। ব্যয় নির্ধারণ না হওয়ায় কাউকে টাকা না দেওয়ার অনুরোধ। নিউ ইয়র্কে ইমামসহ 2 বাংলাদেশি হত্যাকাণ্ডে অস্কার মোডেলের বিরুদ্ধে হত্যা মামলা। বৃহস্পতিবার শুনানি। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে আমৃত্যু কারাদণ্ড। এবং দেনার টাকা পরিশোধের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করল মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল। লাইসেন্স বাতিলের বিষয়ে পরবর্তী আদেশ 4 সেপ্টেম্বর। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা আজকের বিষয়ে, আমাদের আলোচনার বিষয় যেটা জঙ্গিবাদ মোকাবেলা, জেনারেল রশিদ, আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। আজকে একটি বিশেষ দিন, যে দিনটি 2005 সালে, মানে 11 বছর আগে 2005 সালে আজকের দিনে সারা দেশের একটি জেলা বাদে সবগুলো জেলাতেই একসাথে প্রায় 500-র মতো, কম বেশি 500-র মতো বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল তৎকালীন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। তখনকার সেই বোমাগুলো প্রাণঘাতী ছিল না, মানে শুধু বিস্ফোরণ ঘটানোই ছিল উদ্দেশ্য। নিজেদের অস্তিত্ব, লক্ষ্য বা নিজেদের জানান দেওয়ার জন্যই ছিল সেই হামলা। এর মাধ্যমে যে তারা এরকম সংগঠিত, সেটা একটা চিত্র তখন ফুটে উঠেছিল। তো আমরা দেখি যে পরবর্তী 6 মাসের মধ্যে শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেফতার, এবং পরবর্তীতে 111 সরকারের সময়ে সেই শীর্ষ 6 জনের ফাঁসি। এরপরে দেখলাম যে একটা মনে হয় যে জঙ্গিবাদ একটা স্তিমিত হয়েছে, বা জঙ্গিবাদ নেই এমনও দাবি করা হয়েছিল। আমরা 2007 বা 8 বা 9, 10-এর দিকে দেখি, পরবর্তীতে দেখি আবার জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠা, জঙ্গিবাদের মাথাচাড়া দিয়ে ওঠা আমরা দেখেছি। এবং এখন তো দেখার পরে এখন আবার সরকার ব্যবস্থা নিয়েছে, জনসচেতনতা বাড়ছে। আমরা যদি ওই মাঝখানের সময়টা দেখি, যে এই যে একেবারে স্থিমিত হয়ে যাওয়া, নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে বলে দাবি করা, পরবর্তীতে আবার মাথাচাড়া দিয়ে ওঠা, এই দুইয়ের মাঝখানে আপনি কি বলবেন? এর কারণটা কি? এটাকে মোকাবেলায় কি কোনো ঘাটতি ছিল, না যেভাবে নজর দেওয়া উচিত ছিল সেভাবে নজর দেওয়া হয়নি? যদিও আজকে বিভিন্ন পত্রপত্রিকা এইভাবে এসছে, নজরদারির অভাব ছিল, আত্মতুষ্টি, এই বিভিন্ন শব্দ এসছে। কি বলবেন আপনি? আপনি ঠিকই বলেছেন যে জঙ্গিবাদের যে ভিজিবল অংশ সেটি হচ্ছে সশস্ত্র আক্রমণ, কিন্তু তার একটা ইনভিজিবল পার্টও আছে। তো যারা সশস্ত্র আক্রমণ করে তারা তো জঙ্গিবাদের হচ্ছে যোদ্ধা, কিন্তু যোদ্ধাদেরকে যারা চালায় তারা জঙ্গিবাদ, তারা পর্দার অন্তরালে থাকে। তো তাদেরকে যদি আপনি বাদ দিয়ে শুধু জঙ্গিবাদের দিকে দৃষ্টি স্থাপন করেন, তাহলে জঙ্গিবাদের দমনের জন্য আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন না। তো সেটি হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের যারা ছিল তখন জেএমবি উত্থানের পেছনে তো আমরা দেখেছি যে প্রশাসনিক, রাষ্ট্রীয় এবং কিছু কিছু দলের প্রত্যক্ষ মদত তখন এটি ফুটে উঠেছে। এবং ওটি কেন করা হয়েছিল, তার পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য বলে ভুল হবে, এটাকে অপ উদ্দেশ্যই বলতে হবে।
আবার ওই 11 তারিখ ওই 17 তারিখে যে সব জেলাতে 63 জেলাতে বোমা বিস্ফোরণ করে তারা কি বোঝাতে চাইলো, আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে তার তো জন্ম তো ওই দিন হয়নি, তার জন্ম তার আগেই হয়েছে। এবং এটি নিয়ে যখন বাগমারা অঞ্চলে বাংলা ভাই প্রত্যন্ত পৈশাচিকতা চালাচ্ছিল, তখন তো এটা সংবাদপত্র উঠেও এসেছে। তারা এটা ঢাকতে চেয়েছে, বলেছে এরকম জঙ্গিবাদের অস্তিত্ব নেই, এটা মিডিয়ার সৃষ্টি। তারপরে আবার কেন এটাকে এভাবে মানুষ সম্মুখে 63 জেলায় বোমা ফাটিয়ে তাদেরকে অস্তিত্বকে স্বীকার করা হলো? এটা তো অস্তিত্ব স্বীকারের জায়গাটা না। অর্থাৎ এই জঙ্গি গোষ্ঠীটা যে বাস্তবে এসেছে সেটিকে বোঝানো হলো। তাদের ভেতরে যে টাস্কিংটা ছিল সেটি ছিল একটি উদ্দেশ্য, যে বিভিন্ন রাজনৈতিক দলের যেগুলো প্রগতিশীল নেতা বা প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী, তাদের উপরে তারা হামলা করার একটা পরিকল্পনার মধ্যেই তাদের ওই উদ্দেশ্যটা করা হয়েছে। জানান দেওয়া তাদেরকে, তখন এইটিকে জানান দেওয়া হলো সব জায়গাতে যে এরা উত্থিত হয়েছে। এরপরে যখন এরা আক্রমণ করবে, এই জঙ্গিবাদের উপরে দায়গুলো চাপিয়ে দিয়ে সমাজের একটি অংশ তখন উচ্ছেদ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, সেরকম একটা পরিকল্পনা ছিল। পরবর্তীতে ধরার পরে যে আমরা দেখলাম যে জঙ্গিবাদের জঙ্গি অংশগুলোকে পুলিশ, র্যাব এরা হচ্ছে তাদের বিরুদ্ধে আঘাত করলো এবং সেটা আস্তে আস্তে তাদের সংগঠনটা ভেঙে গেল। তখনই আমরা আবার আত্মতুষ্টিতে ভোগা শুরু করলাম। আমরা জঙ্গিবাদের টোটাল অ্যাপ্রোচটা আমরা কখনো নিতে পারিনি। জঙ্গিবাদের পেছনের অংশ, সামনের অংশ সব মিলিয়ে সামাজিক, পলিসি এবং রাজনৈতিক, এটি মিলিয়ে যে আমরা একটা কৌশল তৈরি করব, সেটিতে আমাদের ঘাটতি ছিল। কিন্তু অ্যাপারেন্টলি আপনি জঙ্গি সংস্থাগুলোকে আপনি স্থিমিত করতে পেরেছিলেন বলে কোনো আক্রমণ আমরা দেখিনি। সবাই মনে করেছে জঙ্গিবাদ স্থিমিত মানে হয়েছে। একটা অংশকে কিছু করা গেছে, যারা অ্যাক্টিভ তাদেরকে দমন করা গেছে, কিন্তু পেছনের ওদেরকে কিছু করা যায়নি। এই ভাঙাচোরা অংশগুলোকে তখন দেখলেন যে আবার তারা পুনঃসংগঠিত করলো। 2011 সালের পরে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখলাম নতুন নেতৃত্ব আসলো, বিদেশ থেকে আসছে, এরা শিক্ষিত, এরা প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ, তারা হচ্ছে বিদেশের সাথে তাদের সংযুক্তির মাত্রা অনেক বেশি। তো সেগুলোকে নিয়ে নতুন ভাবে, নতুন কায়দায়, নতুন কৌশলে, একটু আইএসের আদলে এটিকে তৈরি করা হলো একাংশকে। সেই একাংশ যেটা এখন নব্য জিএমবি নামে পরিচিতি পেয়েছে, সেটি গুলশানে এই হামলাটা করলো। এই হামলাটা করার পরে এখন কিন্তু তারা আবার পুলিশে পদক্ষেপের কারণে তারা কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার তাদের সংগঠন বিপর্যস্ত হয়েছে। তো এটিকে আবার সাময়িক হয়তো স্বস্তি আপনি পেতে পারেন, কিন্তু সাময়িক স্বস্তি তো জঙ্গিবাদ শেষ হয়ে যাচ্ছে না। আদর্শগত ভিত্তি একটা আছে, পৃষ্ঠপোষকতা আছে, সেগুলোকে যদি আপনি মোকাবেলা না করেন, তাহলে এই জঙ্গিবাদের, এটিকে আমরা বলবো একটা সিঙ্গেল ট্র্যাক অ্যাপ্রোচ দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না। জি, আমি মোহাম্মদ জমির আপনার কাছে আসছি যে উনি কিন্তু যেটা বললেন জেনারেল রশিদ, যে আমরা বারে বারে একই পদ্ধতি অবলম্বন করছি, মানে মূল জিনিসটার মূলে আঘাত করা, যেটা সেটাকে করা হচ্ছে না, যে শক্তি প্রয়োগ করে যে যারা অ্যাক্টিভ ফোর্স তাদেরকে হয়তো দমন করা যাচ্ছে বা তাদেরকে সাময়িকভাবে স্তীমিত করা যাচ্ছে, কিন্তু পেছনে যাওয়া হচ্ছে না। কি বলুন আপনি? না, খুব ভালো বলেছেন উনি। কথা হচ্ছে যে আমি সার্বিক দিকটা, যদি সার্বিক চিত্রটা দেখি, যদি সেটা দেখতে হবে যে জঙ্গি দমন করতে গেলে জঙ্গির এই যে প্রেক্ষিতটা, সেটার মধ্যে বিবর্তন ঘটছে। এবং বিবর্তনটা কেন ঘটছে? বিবর্তনটা ঘটছে দেশীয় রাজনৈতিক পরিবেশের কারণে এবং বিদেশে যে ঘটনাগুলো ঘটছে মধ্যপ্রাচ্যে, তার একটা প্রেক্ষিতের কারণে। এখন এই বিবর্তনের রূপটা, যেটা জেনারেল রশিদ বললেন, একটা বিভেদ সৃষ্টি হয়েছে। বিভেদটা হচ্ছে ওরা বুঝেছে যে আগে যেরকম একসঙ্গে 64টা জেলায় কি 63টা জেলায় বোমা ফাটিয়ে তাদের উপস্থিতি প্রচার করা একটা দিক, কিন্তু এখন ওইভাবে না করে আইসোলেটেড টার্গেটস আকারে যদি করা যায়, তাহলে আরো বেশি হয়তো দৃষ্টিগোচর হবে তারা। এবং এখানে আমরা দেখেন এই যে জিনিসটা উনি বললেন, সেটা হচ্ছে যে বিভিন্ন বাহিনী ও সংস্থা যারা আছে এই জঙ্গিদের দমন করার ব্যাপারে, তারা অনেক জঙ্গিদের গ্রেফতার করলো, কিন্তু নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি কিন্তু আমাদের এখানে এই গত 2011 সাল থেকে সেটা কিন্তু ক্রমান্বয়ে ঠিক সেভাবে বিবর্তনের প্রেক্ষিতে থাকেনি। যে কারণে এই যে আমি পড়ছিলাম এখন, সেটা হচ্ছে 2011 সালে একটা জিনিস খুব, এটা আমাকে একজন বিদেশি নাগরিক, সে এসেছিল
বিলেত থেকে আমার সাথে দেখা করতে সে আসলো, রয়টার্স করেসপন্ডেন্ট। সে বলল যে আমাদের কাছে ইনফরমেশন হচ্ছে যে যাদেরকে তোমরা ধরে নিয়ে গেছো জেএমবি বলে, তারা তাদের নেতা যারা আছে জেলের ভেতরে, তারা জেলের ভেতর থেকে যে সকল জঙ্গি আছে জেলের বাইরে তাদের সঙ্গে বেশ পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ রক্ষা করে চলেছে। এবং এই যোগাযোগ রক্ষা করাটা কিন্তু ইট ইজ এ ডেঞ্জারাস পয়েন্ট, সে বলে গেল। তার মানে তোমরা যেটা মনে করছো যে কন্টেন্ট করেছো, কন্টেন্ট করতে তোমরা পারোনি। কারণ যেটা হচ্ছে যে তুমি কলের পানি যদি নেভার ফরগেট দ্যাট, বললো যে কলের পানি যদি তুমি মনে করো কলটা বন্ধ করেছো কিন্তু টপ টপ করে পানি পড়তে থাকে, তোমার মেজটা সবসময় ভেজা থাকবে। ইউ উইল হ্যাভ এ ওয়েট ফ্লোর, দ্যাট ইজ দ্য ওয়ার্ড হি ইউজড, ফ্রেজ হি ইউজড। এখন আমি আজকে দেখছিলাম এই যে সকালের খবরের পত্রিকায় যে গ্রেফতারকৃত হয়েছিল 455 জন, মোট হামলা হয়েছে 161টা, বিচারাধীন হচ্ছে 59 নম্বর গুণাবতে। কিন্তু একই সময় আমি দেখতে পাচ্ছি যে 23শে ফেব্রুয়ারি ভালুকায় আমাদের সবাই মনে আছে যে প্রিজন ভ্যান থেকে 3 জন জঙ্গিকে তারা গোলা বারুদ মেরে ইত্যাদি করে বের করে নিয়ে পালিয়ে গেল। তাদের একজনই এখন এই নব্য জেএমবির হ্যাঁ, এখন তার যে বয়স খুব বেশি তা নয়, বয়স খুবই কম, তার 27 না 28 বোধহয় বয়স, তার এরকম কিছু একটা বয়স আমার জানা নেই, কিন্তু খুবই কম বয়স। এখন সালাউদ্দিন বা সালেহিন, সালেহিন হচ্ছে বোধহয় তার ওই যেটা নমডেগর যেটা বলে সেটা নেতা। এখন আমি মনে করি যে এই ডিজিটাল প্রেক্ষিত একটা দেখা দিয়েছে যে ডিজিটাল কারণে আজকে পৃথিবীতে একজন আরেকজনের সাথে অপরজনের সাথে যোগাযোগ সৃষ্টি করা, যোগাযোগ রক্ষা করা, এটাকে আর ওই টুন 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 করে বাজিয়ে রিকশা করে যেতে হবে না। তো সেই প্রেক্ষিত দিকটা আমাদের কাউন্টার টেররিজম ইউনিট যেটা আছে করা হয়েছে, এটাকে আরো শক্তিশালী করা প্রয়োজন। যাতে শক্তিশালী না করলে কিন্তু ডিজিটাল যে প্রেক্ষিত যেটা আছে সেটা কিন্তু উইল নট বি এবল টু ট্যাকল। এবং এই ডিজিটাল ট্যাকল করার জন্য যে প্রেক্ষিতটা, সেটা আমি কয়েকবার বলেছি যে দরকার পড়লে তোমরা MI5 কিংবা MI6 ব্রিটিশ ইন্টেলিজেন্স থেকে তার আদলে কিছু করা, তার আদলে GCHQ যে আছে হেডকোয়ার্টার্স ইন লন্ডন, তাদের ওখানে বসে আলোচনা করে টেল দেম হোয়াট ইউ হ্যাভ, লেট দেম আইডেন্টিফাই দ্য চ্যালেঞ্জেস, সেইটার প্রেক্ষিতে তোমরা পদক্ষেপ গ্রহণ করো। আমি জনাব নূর খান লিটন আপনার কাছে আসি, যে উনি তো এটা বললেন যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ার কথা বললেন। আপনি এই জঙ্গিবাদের বিষয়গুলো নিয়ে আপনার একটু গবেষণা আছে, আপনার মতামত কি এই বিষয়ে, যে আসলে মোকাবেলা করার জন্য যেভাবে যে পন্থা নেওয়া হয়েছিল বা নেওয়া হয়েছে সেটা কতটুকু সঠিক ছিল বা ঘাটতি কি ছিল? আসলে এটা তো আমরা দীর্ঘদিন একই কথা মনে হয় সবাই বলে আসছি যে এখানে একটা ঘাটতি ছিল। রশিদ ভাই যেটা বললেন সে জায়গায় সম্পূর্ণ একমত। সেটা হচ্ছে যে আদর্শগত একটা অবস্থান থেকে যখন কেউ কার্যক্রম পরিচালনা করে, সেই কার্যক্রম থেকে ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র পুলিশি ব্যবস্থা বা সাময়িক ব্যবস্থাই যথেষ্ট নয়। সেখানে অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করার বিষয় ছিল এবং সাময়িক স্বস্তি আমাদেরকে আসলে বড় ধরনের ধাক্কা খেতে সাহায্য করেছে। কারণ আমরা একটা সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমরা নিজেরাও একটা স্বস্তি বোধ করছিলাম 6 জনের ফাঁসি হওয়ার পর ব্যাপক গ্রেপ্তার ইত্যাদি কারণে। কিন্তু দেখেন পরবর্তীতে আমরা যেটা দেখলাম বাস্তবে, সেটা হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে তাদের একটা বড় অংশ জামিনে বেরিয়ে আসলো। তার কারণটি হচ্ছে যে মামলাটি যেভাবে পরিচালনা করা দরকার ছিল সেভাবে পরিচালনা করতে রাষ্ট্র পারেনি। পুলিশি যেভাবে চার্জশিট দেওয়া দরকার ছিল, সাক্ষী সাবুত যেভাবে হাজির করা দরকার ছিল, সেখানে এক ধরনের গাফিলতি ছিল। তারপর ধরেন জামিন পাওয়ার যদি অধিকার থাকে, সে যদি জামিন পেয়ে যায়, তাকে যে নজরদারির মধ্যে রাখতে হবে সে কাজটি হয়নি। বরং আমরা দেখলাম যে জঙ্গিদেরকে একই জায়গায় নিয়ে যাওয়া হলো কাশিমপুরে। অনেক গুরুত্বপূর্ণ জঙ্গি যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, কথা ধরলে খুব সাধারণভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে হচ্ছে তাদেরকে একটি জায়গায় নিয়ে গেল, ফলে এক জায়গায় বসে তারা অনেক ধরনের সিদ্ধান্ত, অনেক ধরনের যোগাযোগ করতে পেরেছে। তার বড় প্রমাণ হচ্ছে যখন প্রিজন ভ্যান থেকে ছিনতাইটা হলো, তখন আমরা বুঝতে পারলাম যোগাযোগটা কি হয়েছিল। তারপরে দেখেন আমাদের দেশে তো চরমপন্থা অবলম্বন রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনীতিতে ছিল। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে 2005 সালের যে বোমার ঘটনাটি ঘটল, সেটা তাদের জানান দেওয়ার কথাই বলি, তাদের প্রচারণার কথাই বলি, বা তাদের একটা ভয়ের বার্তা দেওয়ার জন্য তারা করুক, যেটাই করে থাকুক না কেন, তারপরে আমরা কি দেখলাম?
তারপরে আমরা একের পর এক ঘটনা ঘটতে দেখলাম সারা দেশব্যাপী। তারা তাগুতি শক্তি বলতে তারা প্রগতিশীলদের বোঝানো শুরু করলো, তারা বিচার ব্যবস্থাকে তার ধারক বাহক মনে করে সেখানে মানে আক্রমণ করা শুরু করলো। তাদের হাতে বিচারক নিহত হলো, তাদের হাতে বিচার প্রার্থী নিহত হলো, আইনজীবী নিহত হলো, এবং আত্মঘাতী একাধিক ঘটনা ওই সময় কিন্তু তারা গাজীপুরে তারা ঘটালো। গাজীপুরে তো ভয়াবহ ঘটনাটা ঘটলো। এবং দেখেন তখন চট্টগ্রামে এরকম আত্মঘাতী ঘটনা ঘটাতে যে ধরা পড়লো, অর্থাৎ আহত হলো, এবং সে কিছু কথা বলেছিল যে আমি কেন আমার জীবনটা দিতে পারলাম না। তার মানে আমাদের ওই জায়গার থেকে আমাদের আসলে বোঝা দরকার ছিল যে এইটা কতদূর গভীরে শিকড়টা পৌঁছেছে। আমরা সেই জায়গাটা আসলে তখন বুঝতে পারিনি। আর দেখেন আজকে কাউন্টার টেরোরিজম ইউনিট যেটা পুলিশ করলো কতদিন পরে, ঘটনার কত বছর পরে, তার মানে আমরা এখানে অবহেলা করেছি, গুরুত্ব দেইনি। এখন কাউন্টার টেরোরিজম ইউনিট হয়েছে, কিন্তু সেই ইউনিটকে শক্তিশালী করার জন্য, সেই ইউনিটকে আজকে দেখেন আজকের যুগে জমির ভাই যেটা বললেন, জমির ভাইয়ের সাথে আমি একমত, এই যে আইটি নির্ভর এ ধরনের ইউনিট গঠন করার কথা তো আমরা 2010-11 দিকে আরো আগের থেকে আমরা বলছি। না, ইউনিট গঠন করা হয়েছে, কিন্তু ইউনিট গঠন করার প্রক্রিয়ার পরবর্তীতে যেসব দন্তবিহীন করে রাখার তো কোনো যুক্তি নাই। কারণ সেটা ইটস ইম্পর্টেন্ট। এখন সবাই আমরা প্রায় একমত যে এদের যোগাযোগটা কিন্তু সরাসরি হয় না, যোগাযোগটা অনেকটাই আইটি নির্ভর বা ডিজিটাল প্রেক্ষিত থেকে এটা হচ্ছে। যদি সেটাই হয়, সেই জায়গাটা আমরা কতটুকু ইকুইপ করতে পেরেছি আমাদের সংস্থাগুলোকে, সেখানে যতটা না জঙ্গি দমনের কাজে আমরা চিন্তা করছি, তার চেয়ে বেশি অন্যান্য কাজে আমরা ওই সময়টা ব্যয় করছি। এইখানেই হচ্ছে সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে যে আদর্শ আমার কাছে ভুল আদর্শ মনে হতে পারে, আমার কাছে ওই আদর্শের মূল্যহীন হতে পারে, কিন্তু যে মানুষটি এটার সাথে যুক্ত হচ্ছে সে কিন্তু এটাকে চরমভাবে গ্রহণ করেই মানে নিজের জীবন বিলীন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেইটার বিকল্প মানে আদর্শগত সংগ্রাম সমাজে কিন্তু অনুপস্থিত। আদর্শহীন রাজনীতি এবং যে জায়গাগুলিতে ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, এই ত্রুটি বিচ্যুতি সহ কিন্তু এটার মোকাবেলা করা সম্ভব না। এবং জনগণকে আমরা দীর্ঘদিন পর দেখছি জনগণের ভিতর একটা ঐক্য হচ্ছে, কিন্তু তাকে সঠিক পথে প্রবাহিত করা, তাকে সচেতন করা, তার এই যে ঐক্য, এইটাকে এটার পথে তো এখন আমরা গিয়েছি। হ্যাঁ, জঙ্গি প্রতিরোধে এইটার জন্য যেই উদ্যোগ, আরো কিছু উদ্যোগ, মানে জনগণের ভিতর ঐক্য হচ্ছে, তারপরও কিন্তু কিছু ঐক্যের ব্যাপার আছে, কিছু কথাবার্তার ব্যাপার আছে, কিছু দিক নির্দেশনার ব্যাপার আসবো আপনার কাছে। সেখানে গ্যাপটা থেকে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্ন নিয়ে নিই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি খসরু বলছিলাম কাউকালির পিরিজপুর থেকে। আমার প্রশ্ন, মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য মানববন্ধন হোক, মিটিং হোক, মিছিল হোক, সেক্ষেত্রে আমি বলতে চাই এটা সাময়িকভাবে করা হচ্ছে, কিন্তু জঙ্গিরা কিন্তু খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই জঙ্গি দমনের দীর্ঘ মেয়াদী এবং স্থায়ীভাবে কি পরিকল্পনা গ্রহণ করা যায় যার কারণে জঙ্গিরা আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, এ বিষয়ে বলবেন। ধন্যবাদ জেনারেল রশিদ, আপনি এই বিষয়ে বলেন। এই সঙ্গে আমি আপনাকে এই দর্শক যে প্রশ্নটা করলেন, এটা আরেকটা আমরা সেই বরাবরই বলে আসছি, জঙ্গি, আপনিও আজকে বলেছেন আমাদের সাথে একটা রিপোর্টে বলেছেন, মদতদাতা আরো যদি ক্লিয়ার করে বলি যে অর্থের যোগান, অর্থের উৎস, এই বিষয়গুলো কিন্তু বারবারই বলা হচ্ছে। সে কিন্তু অর্থের উৎসের কাছে কি আমরা যেতে পেরেছি? হয়তো চিহ্নিত করতে পেরেছি, কিন্তু বন্ধ করতে পারিনি। কি বলবেন আপনি? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। এটি তো সমস্যার একটি বড় অংশ। উনি যেটা বলছেন যে আমরা যে কৌশলটা নিব জঙ্গি দমন করার জন্য, যদি নূর খান বললেন একটা আদর্শগত ব্যাপার আছে, তারপরে এখানে অর্থের ব্যাপার আছে, সামাজিক ব্যাপার আছে। এখন যে জঙ্গিত্ব করছে কারা, সুস্পষ্টভাবে এটা বলতে হলো যে আমাদের দেশের জঙ্গিত্ব রাজনীতির বিযুক্ত না, এটি রাজনীতির একটি হাতিয়ার হিসাবে আমাদের দেশেরই রাজনৈতিক দলগুলো এটা ব্যবহার করে। তাহলে আপনি যখন উনি বললেন যে পুলিশের কিছুটা অক্ষমতার কথাই বললেন, যে ঠিকমতো মামলা সাজায়নি, তারপরে সাক্ষী হাজির করতে পারে নাই, আমি মনে করি না এটি হচ্ছে অনেকগুলো কারণের একটি, কিন্তু ওখানে একটা মূল কারণ আমরা এড়িয়ে গেছি। সেটি হলো কি, যে যখনই জঙ্গিকে আপনি আদালতে পেশ করবেন, তখন এই আইনি লড়াই করার জন্য ওই পৃষ্ঠপোষকদের একটি ব্যাপক বাহিনী আছে, এবং তারা আমাদেরটা নেই। তাই ওইটাকে সে ব্যবহার করে, এর সাথে যে আপনি অর্থশক্তি বললেন সেটি ব্যবহার করে এইরকম বিচারের যে দ্রুত অবস্থা সেটি তারা করতে দেয় না। ঠিক আমরা একই অবস্থা দেখছি তো যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে। এখন হয়তো আমরা বলছি কমিটি করার, আলাদা কমিটি এটি করার জন্য।
আরেকটি হলো যে এই জিনিসটা তো জঙ্গি যারা অস্ত্র তুলে নিয়েছে তারা কিন্তু পুলিশের সাথে সক্ষমতার দিক থেকে তারা অনেক কম, যার ফলে তারা মারা পড়বে, জেলে যাবে, ফাঁসি হবে, এগুলো শেষ হয়ে যাবে। যেটি গুরুত্বপূর্ণ জায়গা, আবার জঙ্গিত্ব তৈরি হবে কিনা। এই যে জঙ্গি পয়দা করার যে রাস্তাটা, এই যে স্কিমটা যেটা বাংলাদেশে বসে আছে, এটার পেছনে যারা এটা বসিয়েছেন সেটির প্রশ্নই উনি করছিলেন, যে যারা বসিয়েছেন এবং একদলকে অস্ত্র তুলে দিয়েছে, আবার ইউনিভার্সিটি বা মানুষের মধ্যে এই ইসলাম ধর্মের যে অনুভূতি আমাদের ভেতরে কাজ করে সেটির নিয়ন্ত্রণ তারা নিয়ে তারা ইসলাম করছে বলে এই সহিংস ইসলামকে তুলে দিচ্ছে মানুষের কাছে। এটি আপনি কেমন করে বন্ধ করবেন? সেটিও মূল কথা। এটা আপনি বলছেন, এটি মূল কথার জায়গায় আমি বলছি যে এই যে কৌশলটা, এই কৌশলটা অনুপস্থিত। আমাকে একটা কৌশল দিতে হবে। কিন্তু জিনিসটা হচ্ছে যে এই যে সহিংস ইসলাম তুলে দিচ্ছে, কিন্তু যারা এই সহিংস ইসলামের পথে যাচ্ছে তাদের কাছে তো এইটাও তো একটা মেসেজ বলা হচ্ছে যে তারা যখন দেখছে যে এই যে যারা এইভাবে মারা পড়ছে, মারা পড়ার পর তাদের বাবা মা বা পরিবারের লোকজনও তাদেরকে স্বীকার করছে না, লাশ নিচ্ছে না, এটা তো একটা মেসেজ। অবশ্যই এটি একটা মেসেজ, সেটি তো আছেই। না, আমি এখানে একটা জিনিসকে যোগ করি, সেটা হচ্ছে উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে উই মাস্ট নট ফরগেট দ্যাট। এই যে দেখেন, এই যে জামিন প্রাপ্ত হয়েছে 35 জন এত কটা লোকের মধ্যেখানে, ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে যে প্রসিকিউশন যারা, আপনি এই পত্রিকার হিসেবে বলছেন 35 জন? আমি বলছি এই পত্রিকা যেটা লিখিতভাবে দিয়েছে 35, সেটা আমি উল্লেখ করে বলছি, কিন্তু পত্রিকা এটা বেরিয়েছে আজকে। আমরা গত সপ্তাহে একটি রিপোর্ট করেছিলাম যে সংখ্যা অনেক বেশি। রাজশাহী অঞ্চলে সেই সময় যে জামিন পাওয়া প্রায় শতাধিক লোক শুধু রাজশাহী অঞ্চলের, তারা জামিন পাওয়ার পরে তারা পরিবার সহ লাপাত্তা, এর মধ্যে বাগমারাতেই 30 জন। হ্যাঁ, না আমি এই সিরিজ বোমা হামলা না, আমি বলছি অন্য জিনিস, সেটা হচ্ছে দুটো জিনিস এইটা পরিলক্ষিত করা যায়। আমার আছে তখন 2011 সালের সময়, তখন আমার বড় ভাই বেঁচে আছেন, ডক্টর জাহির। উনি একদিন এসে হাইকোর্টে থেকে ফেরত এসে বললেন আমাকে, কি আশ্চর্য, এরা প্রসিকিউশন করতে যায়, এরা কেস করতে যায়, কিন্তু এই যে যেটা বেসিক ড্রাফট করতে হবে এফআইআর করে, যে যার ভিত্তিতে তার প্রসিকিউশন শুরু করবে, এত রকমের গোঁজামিল কি করে করতে পারে তারা। অ্যানাদার লয়ার হি ওয়াজ পয়েন্টিং, আমি বসে আলোচনা করলাম, এবং সেই কারণে যে ফাঁকটাক যে সৃষ্টি করে রাখে, যখন পুলিশ যখন উপস্থাপন করছে কেসটাকে, তার প্রসিকিউশন টিম ওই ফাঁক খুঁজে তখন তারা বেরিয়ে আসে। এখন আমার মনে হয় এই জিনিসটা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা দরকার। তাহলে বলতে ফাঁকটা পূর্ব পরিকল্পিত না, অবশ্যই এইটা হচ্ছে মদদ, ওই যে মদদের কথা উঠছে, সেই মদদের কারণে হচ্ছে যে বাবা ঠিক আছে তুই এমন ফ্রেম কর, কিন্তু এমন ভাবে ফ্রেম কর যাতে আমার একটা হ্যান্ডেল থাকে, যেটা বেরোতে পারি আমি। এখন আমার কথা হচ্ছে যে আমাদের প্রসিকিউশন টিম যেটা আছে এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল উইল হ্যাভ টু বি মোর সিরিয়াস। আমাদের যে অ্যাসিস্ট্যান্ট জাজ লেভেলে জুডিশিয়াল অ্যাফেয়ার্স ট্রেনিং ইনস্টিটিউটে জাজদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে। ল কমিশন কিন্তু একটা জিনিস এখনো করছে না, খায়রুল হক সাহেবকে আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে প্রসিকিউশন টিম যেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, সে একদম অ্যাসিস্ট্যান্ট জাজেস লেভেল থেকে নিয়ে অল দ্য ওয়ে আপ টু হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট, প্রসিকিউশন করার ফ্রেম করার জন্য যে মামলাটা ফ্রেম করবে, মামলাটা উত্থাপন করবে, মামলাটাকে যে ডিফেন্স যেসব জিনিস বলবে তার বিরুদ্ধে যে, সেই জিনিসটা তারা সম্পূর্ণ ট্রেনিং প্রাপ্ত হচ্ছে না, এবং সেইটা দ্যাট ইজ ক্রিয়েটিং দ্য বেসিক ফ্লজ, যার মাধ্যমে তারা বেরিয়ে যাচ্ছে। আমাদের সুদূর পরিকল্পনা হিসেবে যদি এটাকে আমরা না রাখি যে ফার্দার ট্রেনিং অফ দ্য প্রসিকিউশন টিম গভর্নমেন্টের ট্রেনিং থেকে, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে, আমাদের কথা উঠলো এই যে মদতদাতা হিসেবে যে অর্থের যে ব্যবহার, যেটা কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কয়েকটা মিটিং করলো, তাদের পরিকল্পনা অনুসারে আগামী 5 বছরে তারা কিভাবে তাদের দৃষ্টিকোণ থেকে এটাকে ইয়ে করবে। এখানে এই জন্য আমি বলি, আমার মনে আছে আপনার এই অনুষ্ঠানে একবার এসেছিলাম, আমি এসে বলতাম বায়োমেট্রিক্স নিয়ে কথা হচ্ছিল, মনে আছে যে তারা বললো সব কটা মোবাইল ফোন ইত্যাদি, অনেকে এইটা নিয়ে অনেক বলে কেন আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমাদের অধিকার ইত্যাদি সব ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। এমন অন্য আজকের সন্ত্রাসের জমানায় ইফ ইউ ক্যানট কন্ট্রোল বেসিক্যালি ডিজিটাল স্পেস, ইউ ডেভেলপ দেয়ার বি ফ্রিডম, কিন্তু একটা কন্ট্রোল না থাকে যদি, কারণ একটা লোকের 200টা যদি সিম থাকে, সে একটা সিম দিয়ে কাকে বলছে কি বলছে, যেরকম দেখলাম 2013 সালে 14 সালে যখন গাড়ি পোড়ানো হলো, 15 সালে গোড়ায় পানি গাড়ি, দ্যাট ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। আমরা পদক্ষেপগুলো নিচ্ছি, এবং আমি আশা করব যে পদক্ষেপগুলো যেটা এফবিআইয়ের সাথে কথা হয়েছে,
MI5 এর সাথে কথা হয়েছে আমি জানি, কিন্তু জার্মানরা বিশেষ করে এগিয়ে আসতে চাচ্ছে। তারা বলছে, এখানে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর আমাকে পিয়ার বলেছে যে আমরা প্রস্তুত আছি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, দরকার পড়লে ব্রাসেলস থেকে আপনারা যা বলবেন, যেদিকে আপনাদের মনে করেন শর্টকামিং আছে, উইল ফিল ইট আপ। তো আমাদের কিন্তু এইটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দিতে হবে, কারণ ওরা বলছে, কারণ নট বিকজ দে আর গ্রেট ফ্রেন্ডস অফ বাংলাদেশ, তারা বলছে যে ওদের নিজের স্বার্থের কারণে বলছে তারা। জি, কারণ এটা ছড়াবে, এটা সংক্রামক ব্যাধি তো এটা। আসলে বিষয়টা হচ্ছে যে সমস্যাটা কিন্তু শুধু বাংলাদেশের না, সমস্যাটা এই অঞ্চলের এবং বিশ্বব্যাপী। সুতরাং তারা তাদের প্রয়োজনে আমাদের সাহায্য করতে আসবে বা আমাদের সাহায্য চাইবে, আমরাও আমাদের প্রয়োজনে তাদের সাহায্য চাইতে পারি। এখানে একটা বড় চেঞ্জ আমরা দেখতেছি 2005-এর পর। 2005-এ কিন্তু তাদের কার্যক্রমটা অনেকটা প্রকাশ্য ছিল, 2005-এর পর কার্যক্রম কিন্তু আর প্রকাশ্য থাকেনি। কারণ যখন আমরা আত্মতুষ্টিতে ভুগলাম, তারপর তারা যে কাজটি করলো, তারা দেশ ছাড়লো, কেউ কেউ জেলে গেল, কেউ কারো ফাঁসি হলো, কেউ আত্মগোপনের থেকে রক্ষা পেতে চেষ্টা করলো এবং সাংগঠনিক কার্যক্রম যে যার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করলো, যেটা আমরা এখন দেখছি। এর একটা অংশ কিন্তু মিডল ইস্টে চলে গেল, যেটা আমরা চিহ্নিত করতে পারিনি তখন। এবং মিডল ইস্ট থেকে কিন্তু তারা সিরিয়া বলেন, ইরাক বলেন, এই যে আজকের যে আইএসের অবস্থান, এই জায়গাগুলোতে কিন্তু এরা পৌঁছতে পেরেছে, বাংলাদেশ থেকে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছে, অংশ নিতে পেরেছে। পাশাপাশি অভিবাসী যারা ছিল তাদের একটা ছোট্ট অংশ, যারা ইউকেতে অবস্থান করছে বা অন্যান্য দেশে অবস্থান করেছে, দলে টানতে পেরেছে। তারা কম বয়সী যারা ছিল, তারা কিন্তু তাদের সব প্রেরণাই ওখানে যুক্ত হয়েছিল। এবং পরবর্তীতে যেটা রিসেন্ট ট্রেন্ড যেটা লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে ওখান থেকে কিছু একটা অংশ যারা এখান থেকে গিয়েছিল ফেরত আসছে। পাশাপাশি যারা বিদেশে অভিবাসী হিসাবে ছিল, তাদের একটা বড় অংশ এই চিন্তা, ধ্যান, ধারণা লালন করে তারাও কিন্তু দেশে এসছে। আমরা যদি গত 1 বছর খেয়াল করে থাকি, গত 1 বছরে যারা গ্রেপ্তার হয়েছে, আমরা অনেক সময় এই বিষয়টাকে গুরুত্ব আমরা যদি দেখি 2013 বা 14 সালে লন্ডন থেকে অনেকগুলো পরিবার, বিশেষ করে মানে সিলেট ভিত্তিক পরিবার গেল, পরবর্তীতে তারা এটা নিয়ে ব্যাপক সামাজিক গবেষণা, ব্যাপক এখন সেই ট্রেন্ডটা মনে হয় তারা কন্ট্রোল করতে পেরেছে, যেটা বলা হয়। কি বলবেন আপনি? দেখেন, আমি আমাদের সাইডটা একটু বলতে চাই যে এই যে যারা গেল তখন তাদের যে অংশটা ফেরত আসছে, আমি লন্ডনের কথা বলছি। হ্যাঁ, আমি একটু বলে নেই। সেটা হচ্ছে মানে গেল বছর যদি আমরা হিসাবে আনি 2015 সালকে, আজকে 2016, 15 সালে যে পরিমাণ গ্রেপ্তার হয়েছে বিদেশ ফেরত বাংলাদেশি ঢাকায়, আমরা যদি একটু নজরদারিটা ঠিক মতো রাখতাম, তাহলে কিন্তু আরো অনেক দূর আমরা এগোতে পারতাম। আমরা কিন্তু প্রায় সত্যের কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি যদি আপনাদের কাগজপত্র দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন যে আজকে যাদেরকে গুলশান হামলায় মানে যারা মারা গেল, বা আমরা পরবর্তীতে যে 9 জনের ঘটনা দেখলাম কল্যাণপুরে, এরা কিন্তু প্রত্যেকেই পুলিশের খাতায় নাম ছিল এদের। আপনি যদি কাগজগুলি বের করে দেখেন, অবাক হয়ে যাবেন যে এরা কিন্তু অনেক আগের থেকেই ওয়ান্টেড ছিল। পুলিশ হয়তো বিষয়গুলি বুঝে উঠতে পারেনি, বা কোনো গোয়েন্দা সংস্থা বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করেছিল। পুলিশ তো মানে চিহ্নিত করতে পেরেছিল, কিন্তু গুরুত্ব অনুধাবন করা, মানে বিষয়টি এই পর্যায়ের, এইটা হয়তো তারা বুঝেনি। এখন যে বিষয়টা, যে লন্ডনের যে বিষয়টা আপনি টেনে এনেছেন, তত্ত্বাবধায়কের ওই সময়টায় আমি সিলেট অঞ্চলে ব্যাপকভাবে, আমি আরো আমার সহকর্মী ছিল, সাংবাদিক বন্ধুরা ছিল, আমরা যারা এই বিষয়টা নিয়ে কাজ করতাম, আমরা গিয়েছিলাম। আমরা ওখানে নজরদারিতে থাকা ব্যক্তি পর্যন্ত কথা বলতে পেরেছিলাম। MI6 এখানে কাজ করেছে তখন। এবং বাংলাদেশে আমরা অনেকে ভুলে যাই যে ওই সময় কিন্তু একাধিক ছেলেকে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়, যারা পরবর্তীতে সেই কথাগুলো লন্ডনের আদালতে বলেছে, আমেরিকায় বিচারও হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের এখানেই ঘটেছে, ঢাকা শহরেই। আমরা আসলে এত কিছু ঘটার পরেও আমরা কেন গুরুত্ব দেইনি, এই জিনিসটা কিন্তু আমি নিজে এখনো বুঝতে পারি না। কারণ আপনি অবাক হয়ে যাবেন, শুধুমাত্র এইখানে না, সার্ভিং অফিসারদের ভিতরেও জঙ্গি ছিল, যেটা নিউজ প্রথম আলোতে আমরা দেখেছি। এই জিনিসগুলো তো আমরা কেউ খেয়াল করিনি তখন। কেন করিনি? আমার নিজের এই প্রশ্নটা থেকেই গেল। কারণ এই খেয়াল করিনি বলেই আজকে আমার সন্তানের উপর আক্রমণ হচ্ছে, বা আপনার সন্তানের উপর আক্রমণ হচ্ছে, বা আপনার সন্তান বা আমার সন্তান ওই জঙ্গিপনার ভিতর যুক্ত হচ্ছে।
এই জিনিসগুলো এইখানে কিন্তু আমাদের এইখানে সিরিয়াস ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির কিন্তু বারে বলে থাকেন শস্যে ভূত, শস্যের মধ্যে ভূত আছে। এখানে একটি জিনিস হয়তো এই অনুষ্ঠানে বলেছেন, সব অনুষ্ঠানে উনি বলেন। উনি রাইটলি বলেছেন যে এগুলো থ্রেট। জি। এখন হচ্ছে যে এই থ্রেটটাকে চেনার জন্য বা বোঝার জন্য তো আপনার একটা এখন তো চোর যখন পালিয়ে যায় তখন তো বুদ্ধি বাড়েই, তখন আমরা এগুলোকে এখন ফিঙ্গারিং করতে পারছি, কিন্তু তখন বসে এই ফিঙ্গারিং অথবা আমরা যদি বলি এরকম ভাবে যদি বলি, নিরাপত্তা বাহিনীর মধ্যে যাদেরকে এটা দায়িত্ব দেওয়া হয়েছিল তারা যেভাবে আঙ্গুল তুলে বলতো, তার বলাটাকে ওরকম ভাবে যারা পাত্তা দিত না বা গুরুত্ব দিত না, এখন হয়তো দিচ্ছে বলে আমরা সব ধরতে পারছি। এটাকে আমরা ধরতে পারছি। জি, তো সেটি আমাদের এখানে যে জিনিসটা হলো যে জঙ্গিবাদী হচ্ছে এটা খুব এভার চেঞ্জিং, ফাস্ট চেঞ্জিং থিংস। তো এখানে আপনার এবং ইন্টারন্যাশনালি যে উনি যেটা বললেন এটা তো সত্যি। তো সেই জায়গাতে আপনার যেটি দরকার সেটি হচ্ছে খুব বড় একটা রিসার্চ বেসড ইন্টেলিজেন্স, বড় বড় যেগুলো MI6 বলেন, CIA বলেন, ইনভেস্টিগেটিভ রিসার্চ, ইনভেস্টিগেটিভ রিসার্চের উপরে ভিত্তি করে তারা ফিউচার ট্রেন্ডটাকে একটা প্রেডিকশন করে যে এটি হচ্ছে ফিউচার ট্রেন্ড, অ্যান্ড তাদের রাডারগুলো তখন ওই ট্রেন্ডের দিকে নিয়োজিত করে। তা আমরা যেহেতু উঠতি গণতন্ত্রের দেশ, উঠতি দেশ, আমরা এখন ওই পর্যায়ে যেতে পারিনি যে হোয়াট উইল বি দ্য ফিউচার ট্রেন্ড। এই যে আজকে গুলশান হামলার পরে যেটি হলো, এরপরে এটি অবদমিত হলে না, কিন্তু এখানে জমির ভাই যেটা বললেন যে আমরা যদি তাদের সাথে আলাপ আলোচনা করি, সহযোগিতা, এখানে ওটি হয়তো একটু বেশি সরলীকরণ হয়ে যাচ্ছে। এখন আমি ওই জায়গাতে একটু মুখ খুলতে চাই যে আপনি যাদের সাথে সহযোগিতা চাচ্ছেন তাদের জঙ্গি বিরোধী ভূমিকাটা কি, সেটিও তো একটি কি বলে ঘোলা জায়গা। এখন MI6 আমাকে কোঅপারেট করতে আসছে না MI6 বাংলাদেশে জঙ্গি বানাতে আসছে, সেখানে আমাদের সন্দেহ আছে। যেহেতু আমাদের এই জেএমবি উত্থানের পেছনে, আমি বলছি জেএমবি উত্থানের পেছনে যদি আপনি যান তাহলে আপনি অনেক বিদেশি পৃষ্ঠপোষকতা, বিদেশি অর্থের অস্তিত্ব এখানে আছে। তো সেজন্য এখন যদি লন্ডনের যে অবস্থাটা বলছে যে আজকে ব্রিটিশ সরকার হয়তো খুব নিজেরা আক্রান্ত হয়েছে বলে আজকে এটা বলছে, আমি মনে করি আমার স্টাডিতে আমরা যেটা পেয়েছি সারা বিশ্বের যত জঙ্গি মতাদর্শের উগ্রবাদী লোক আছে যারা তাদের দেশে থাকতে পারেনি তারা লন্ডনে আশ্রয় পেয়েছে, এবং তারা ইস্ট লন্ডনকে ওইখানে একটা জঙ্গিবাদের একটা ইউনিভার্সিটি বানিয়েছে, একটা ঘাঁটি বানিয়েছে। এটি তো অস্বীকার করার উপায় নেই, যার জন্য ওইখান থেকে আমাদের বাংলাদেশের যে বাঙালিরা ইস্ট লন্ডনে থাকে দে আর মোর রেডিকালাইজ দ্যান দ্য বাংলাদেশ। তো তাদেরকে রেডিকালাইজেশন কে করলো? ওই জঙ্গিবাদীরা, সারা বিশ্বের জঙ্গিবাদীরা এখানে জমা হয়েছে, বাংলাদেশে ইনক্লুডেড। আমাদের যুদ্ধ অপরাধী মাইনুদ্দিন মৌলানা, ওরা তো ওইখানে গিয়ে তারা ইউরোপিয়ান ইসলামিক কি একটা নাম আছে ফোরাম, তার সভাপতি সে। তো তারা যে এই রেডিকালাইজেশন করে যে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত অনেক ফ্যামিলি, যেটা আপনি বলছিলেন, তাদেরকে সিরিয়া যেতে তারা উদ্বুদ্ধ করেছে, এবং সেখান থেকেই বাংলাদেশে তারা এই জঙ্গিবাদের যেটাকে আমরা বলি যে একটা উৎকর্ষতা বাংলাদেশে এক্সপোর্ট করেছে। এখন আপনি তাদেরকে যখন সহজভাবে বিশ্বাস করবেন যে তারা কিভাবে এটি চাচ্ছে, কারণ আমি বলেছি জঙ্গিবাদ হচ্ছে একটি রাজনৈতিক হাতিয়ার, এটি সরকার পরিবর্তন, শাসক পরিবর্তনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এবং হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে যার সাথে আপনি সহযোগিতা করতে চাচ্ছেন তার আন্তরিকতা এবং তার ইন্টারেস্ট আপনার ইন্টারেস্টের সাথে মিলছে কিনা। জি, জনাব মোহাম্মদ জমির, আমরা তো আপনি যেটা বললেন উনি কিন্তু এটা ব্যাখ্যা করলেন, এটার মধ্যে পেছনে কি আছে সেই বিষয়ে ব্যাখ্যা করলেন। জি, রশিদ হাজার পয়েন্ট, কিন্তু আমার কথা শূন্য। সেটা হচ্ছে যে 2013 সালে যে সকল ঘটনা ঘটেছে এদেশে, সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলা হোক কি জঙ্গিবাদের আরেকটা দিক বলা যেতে পারে। 2014 সাল আছে, 2015 সালের শুরুতে এখানে একটা রাজনৈতিক পটভূমিকার কারণে অনেক কিছু সংগঠিত হয়েছে, যেটা তখন রাজনীতির একটা অঙ্গনে দিকে চলে গেছে। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বর্তমান পরিস্থিতিতে একটা অত্যন্ত গুণগত দিক থেকে অন্য একটা দিক এসে হাজির হয়েছে। এখানে যত কিছু হোক না কেন, একসঙ্গে 20টা লোককে হোস্টেজ করে তাদের খুন করা, কি 30-40 জনকে হোস্টেজ করে তার মধ্যে 20 জনকে খুন করা, এরকম জাতীয় ঘটনা আগে ঘটেনি। তো এই বিবর্তনের ক্ষেত্রটা একটা পার্থক্য দেখা দিচ্ছে এখন, যেটা কিনা আমরা দেখেছি ভারতে হয়েছে আগে, যেটা বোম্বেতে যখন ঘটনা ঘটলো, তাজ ঘটনা ঘটলো।
আমরা একই জিনিস লক্ষ্য করেছি পাকিস্তানেও হয়েছে, যেখানে ওরা এসে করাচিতে একাধিকবার এইসব ঘটনা ঘটেছে, করাচিতে, লাহোরেও হয়েছে। এখন এই বিবর্তনের কারণে এখন পরিষ্কার হচ্ছে, যেটা কাঠমান্ডুতে হয়েছে আমাদের সময় খুব এখন, কম। সেই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে আজকাল এই ডিজিটাল দুনিয়ায় প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে এই যে মদতদাতা যারা, তাদেরকে আইডেন্টিফাই করতে গেলে শেয়ার্ড ইন্টেলিজেন্স লাগবে। এবং শেয়ার্ড ইন্টেলিজেন্সের মধ্যে হচ্ছে যে কিন্তু উনি যেটা বলতে চান, ডেকে না নিয়ে এসে তারা কি পদ্ধতির কাজ করে সেটাও তো আমি জানতে পারি না, প্রযুক্তির না, কারণে। সেই প্রযুক্তিকে সেটাই তো বলছি। আমার কথা হচ্ছে যে আমাদের গিয়ে তো লন্ডনে বসতে হবে না তাদের সাথে। আমাদের কথা হচ্ছে তারা কি আছে আমাদের জানা, আমাদের ব্যাপারে, এবং তারা যদি কোনো প্রশ্ন থাকে আমরা সুচিন্তিতভাবে আলোচনা করে সেই প্রশ্ন জবাব দেবো তাদের। আমি আর খুব অল্প সময় কিন্তু তাদের থেকে দূরে থাকলে হবে না। জনাব নূর খান। আমি শেষ কিছু কথা বলতে চাই। একটা হচ্ছে যে জঙ্গিরা কিন্তু খুব দ্রুত কৌশল পরিবর্তন করে, যেটা রশিদ ভাই বললেন, এটা একেবারেই সত্য কথা, এবং সেটার সাথে তাল খাপ মেলানো। খেয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এটা বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে, এবং মনে রাখতে হবে জনগণের ক্ষোভ সঞ্চার হয় কোনো কিছু করতে যেয়ে, সেটা যেন আমরা না করে ফেলি। অনেক সতর্কতা নিতে হবে আমাদের, এবং জনগণকে কিন্তু সচেতন করতে হবে। যেমন একটা লোক কেন বাসা ভাড়া দেয় বিনা সচেতন, মানে এই জায়গাটা সচেতন অংশীদার অংশীদার করতে হবে। অর্থাৎ আপনি যখন নিরাপত্তা বলয় তৈরি করবেন, সেটার মধ্যে জনগণকে যুক্ত করতে হবে, এবং খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই সন্দেহভাজনের নামে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। কারণ এটা যদি হয় তাহলে বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যে পত্রপত্রিকায় দুই একটি খবর কিন্তু বেরোচ্ছে যে তুমি এটা যদি না দাও তাহলে আর জঙ্গি আইনে দিয়ে দেবো। এই যে কথাগুলি আসছে, এগুলি খুব ভয়াবহ। এই জায়গাটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে, কোনো অবস্থাতে একটি মানুষও যেন, সাধারণ নিরীহ একটি মানুষ যেন ওই ঘটনার শিকার না হয়। আমরা এটা বলে শেষ করতে চাই যে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, এই সচেতনতাকে ধরে রাখতে হবে। পাশাপাশি আপনি যেটা বললেন যে হয়রানির বিষয়টি, এই হয়রানি খুবই সতর্ক থাকতে হবে এখানে, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে বিষয়ে অত্যন্ত সজাগ থাকতে হবে এই বিষয়ে। তাহলে আমাদের যে আমরা এখন কাজ করছি, হয়তো এর মধ্যে দিয়ে আমরা আমি একটা শুধু বলবো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হতে হবে। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।